সেদিন বৃষ্টি হয়নি, অথচ আকাশের রং ছিল ভেজা ভেজা। আগস্টের প্রথম সকালের বাতাসে এমন এক ধরনের নীরবতা ছিল যেন শহরটি কিছু একটা ঘটার অপেক্ষায় আছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সকাল 9:30টার দিকে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। কূটনৈতিকরা গুরুত্বপূর্ণ কোনো বার্তা হাতে নিয়ে চলাফেরা করেন না। বার্তাগুলো লুকিয়ে থাকে তাদের হাসি, করমর্দন এবং বন্ধ দরজার ভেতরে উচ্চারণ করা কিছু নির্বাচিত শব্দের মধ্যে। প্রধানমন্ত্রী তারেক রহমান অপেক্ষা করছিলেন ভেতরে। দুজনের করমর্দনের ছবি প্রকাশিত হলো। জানানো হলো বাণিজ্য, আমেরিকান বিনিয়োগ, খাদ্য, ওষুধ, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। গোর জানালেন, তারেক রহমানের নেতৃত্বের উপর আমেরিকার দৃঢ় আস্থা রয়েছে। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে। আমেরিকার সংশোধিত ভ্রমণ সতর্কতাও বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে। কথাগুলো স্বাভাবিক, আশাব্যঞ্জক। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি সাধারণত সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা থাকে না। সেটি বুঝতে হলে কয়েক সপ্তাহ পেছনে তাকাতে হবে, বেইজিংয়ের দিকে। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই তারেক রহমান চীন সফরে যান। জুনের সেই সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হয়। আলোচনায় টেবিলে আসে বিনিয়োগ, অবকাঠামো, শিল্প, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, তিস্তা বন্দর এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর। ঢাকার প্রয়োজন স্পষ্ট। সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান করতে হবে। প্রয়োজন নতুন শিল্পাঞ্চল, কর্মসংস্থান, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং এমন প্রকল্প যা নির্বাচনের আগে ভোটারদের চোখে দেখানো যাবে। এই জায়গাতেই চীন আকর্ষণীয়। পশ্চিমা বিনিয়োগের দীর্ঘ যাচাই, জটিল শর্ত এবং বছরের পর বছর অপেক্ষার বিপরীতে বেইজিং অনেক সময় অর্থায়ন, প্রযুক্তি ও নির্মাণ একই প্যাকেজে হাজির করে। কিন্তু চীনের আগ্রহ শুধু বাংলাদেশের সেতু কিংবা অর্থনৈতিক অঞ্চলে সীমাবদ্ধ নয়। বঙ্গোপসাগরের দরজায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ বেইজিংয়ের কাছে একটি কৌশলগত সম্পদ। একপাশে ভারত, অন্য পাশে অস্থির মিয়ানমার। একটু দূরে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ। ছোট একটি দেশ, অথচ তার হাতে এমন একটি দরজার চাবি যেটি দিয়ে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে প্রবেশ করা যায়। চীন ও বাংলাদেশের আলোচনায় তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং মোংলা বন্দরের আশেপাশে অর্থনৈতিক প্রকল্প সামনে আসার পর দিল্লির অস্বস্তি আরও বেড়ে যায়। ভারতের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, এটি বহু বছরের অসমাপ্ত চুক্তি, পশ্চিমবঙ্গের রাজনীতি এবং বাংলাদেশের মানুষের জমে থাকা ক্ষোভের নাম। দিল্লি যে সমস্যার সমাধান করতে পারেনি, বেইজিং সেখানে অর্থ ও প্রযুক্তি নিয়ে প্রবেশ করলে ভারতের প্রভাব প্রশ্নের মুখে পড়বে। মোংলার গল্প একই রকম সংবেদনশীল। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরের কাছে চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি তৈরি হলে সেটি ভারত মহাসাগরের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। ভারতের আশঙ্কা, আজ যেখানে চীনা প্রকৌশলীয় বিনিয়োগ আসছে, কাল সেখানে বেইজিংয়ের স্থায়ী রাজনৈতিক প্রভাব তৈরি হতে পারে। পরশু সেই উপস্থিতি নিরাপত্তা সহযোগিতায় রূপ নেবে কিনা তার নিশ্চয়তা কে দেবে? তারেক রহমান সম্ভবত এটিও জানেন, চীনের সঙ্গে প্রতিটি নতুন চুক্তি বাংলাদেশের জন্য যতটা অর্থনৈতিক সুযোগ, ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষেত্রেও ততটাই শক্তিশালী একটি কার্ড। ঢাকায় বৈঠকের পাশাপাশি সার্জিও গোর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। বাইরে থেকে এটি মানবিক সফর। শরণার্থীদের অবস্থা দেখা, সহায়তার প্রয়োজন বোঝা এবং প্রত্যাবর্ষণের রাজনৈতিক সমাধান নিয়ে কথা বলা। কিন্তু কক্সবাজার এখন শুধু মানবিক বিপর্যয়ের ঠিকানা নয়, এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সংবেদনশীল ভূ রাজনৈতিক পর্যবেক্ষণ কেন্দ্র। শিবিরের ওপাশেই মিয়ানমার, সেখানে গৃহযুদ্ধ চলছে। জান্তা ও সশস্ত্র বিদ্রোহীদের লড়াইয়ে সীমান্তের নিয়ন্ত্রণ বদলে যাচ্ছে। রাখাইনে চীনের বড় অর্থনৈতিক ও জ্বালানি রয়েছে। কাছেই বঙ্গোপসাগর, যার নৌপথ আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা রোহিঙ্গাদের দুর্ভোগ দেখছে, একই সঙ্গে দেখছে মিয়ানমারের ভবিষ্যৎ, রাখাইনের ক্ষমতার মানচিত্র এবং বঙ্গোপসাগরের চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। এই অঞ্চলে বেইজিং একছত্র প্রভাব প্রতিষ্ঠা করলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কৌশলগত অবস্থান দুর্বল হবে। ফলে কক্সবাজারে গোরের চোখে হয়তো শরণার্থী শিবিরের পাশাপাশি ভবিষ্যতের একটি অস্থির করিডোরের মানচিত্রও ছিল। সার্জিও গোরের সঙ্গে তারেক রহমানের আলোচনায় আমেরিকান বিনিয়োগ, ডিএফসি অর্থায়ন, খাদ্য সংরক্ষণাগার, ওষুধ শিল্প এবং এফডিএ এর পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় চালুর বিষয় আসে। আমেরিকান ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার সম্ভাবনাও সামনে আনা হয়। ওয়াশিংটন আপাতত ঢাকাকে হুমকি দিচ্ছে না, তারা নিষেধাজ্ঞার কাগজ নয়, বিনিয়োগের তালিকা নিয়ে এসেছে। কৌশলটি সূক্ষ্ম। চীন দ্রুত ঋণ ও অবকাঠামো দিতে পারে, কিন্তু আমেরিকা দিতে পারে বিশাল রপ্তানি বাজার, প্রযুক্তি, অর্থায়ন এবং বৈশ্বিক ব্যবস্থায় প্রবেশের বড় দরজা।
সার্জিও গোর তারেক রহমানের নেতৃত্বে আস্থার কথা বলেছেন, কিন্তু সেই প্রশংসার মধ্যেও একটি অদৃশ্য প্রত্যাশা আছে। বাংলাদেশ যেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়ালেও পুরোপুরি বেইজিং এর কৌশলগত বলয়ে প্রবেশ না করে। আজ এটি বন্ধুত্বের প্রস্তাব, আগামী দিনে বঙ্গোপসাগরের নিরাপত্তা, চীনা প্রতিরক্ষা সহযোগিতা কিংবা মিয়ানমার প্রশ্নে আমেরিকার ঢাকার কাছে আরও স্পষ্ট অবস্থান চাইতে পারে। কূটনীতিতে প্রতিটি উপহারের নিচেই ছোট অক্ষরে কিছু শর্ত লেখা থাকে। এই প্রতিযোগিতায় ভারতকে কোনো বৈঠকের টেবিলে উপস্থিত থাকতে হয় না। বাংলাদেশের প্রতিটি বড় কৌশলগত সিদ্ধান্তে দিল্লি ঘরে না থেকেও ঘরে থাকে। দুই দেশের দীর্ঘ সীমান্ত, অভিন্ন নদী, বিদ্যুৎ, বাণিজ্য, ট্রানজিট এবং নিরাপত্তার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের কোনো সরকার চাইলেও ভারতের ভূগোলকে পাশ কাটাতে পারবে না। কিন্তু শেখ হাসিনার পতনের পর পুরো কাঠামো ভেঙে গেছে। ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক মিত্র এখন দিল্লিতে অবস্থান করছেন। এই একটি ইস্যুই দুই রাজধানীর মাঝখানে অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। তারপরও নরেন্দ্র মোদী তারেক রহমানকে দিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ভারত একদিকে শেখ হাসিনাকে নিজের নিয়ন্ত্রণে রাখছে, অন্যদিকে তারেক রহমানের জন্য দিল্লির দরজাও খুলে দিচ্ছে। পুরনো মিত্রকে ছাড়ছে না, আবার নতুন সরকারকেও চীনের হাতে ঠেলে দিতে চাইছে না। দাবার বোর্ডে দিল্লি যেন একই সঙ্গে দুটি ঘুঁটি রক্ষা করছে। কিন্তু এই খেলায় কোন ঘুঁটিটি শেষ পর্যন্ত বেশি মূল্যবান হবে, ভারত সম্ভবত এখনও সিদ্ধান্ত নেয়নি। তারেক রহমানের সামনে এখন তিনটি অদৃশ্য খাম। চীনের খামে আছে তিস্তা, বন্দর, প্রতিরক্ষা প্রযুক্তি এবং দ্রুত অর্থায়ন। সঙ্গে রয়েছে ঋণ নির্ভরতা ও বেইজিং এর দীর্ঘমেয়াদী প্রভাবের ঝুঁকি। আমেরিকার খামে আছে বিনিয়োগ, রপ্তানি বাজার, প্রযুক্তি, রোহিঙ্গা কূটনীতি এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। সঙ্গে রয়েছে ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক ও নিরাপত্তা প্রশ্নে অবস্থান নেওয়ার চাপ। ভারতের খামে আছে সীমান্ত, নদী, যোগাযোগ, আঞ্চলিক নিরাপত্তা এবং শেখ হাসিনা। সঙ্গে রয়েছে বাংলাদেশের মানুষের একটি বড় অংশের জমে থাকা অবিশ্বাস। তিন শক্তির প্রতিযোগিতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ লাভবান হতে পারে। চীনের কাছ থেকে অবকাঠামো, আমেরিকার কাছ থেকে বিনিয়োগ ও বাজার এবং ভারতের কাছ থেকে পানি ও সীমান্ত সমস্যার ন্যায্য সমাধান আদায় করা সম্ভব। কিন্তু ভারসাম্যের দড়িটি খুব সরু। একটু বেশি বেইজিংমুখী হলে আমেরিকা ও ভারত সন্দেহ করবে। ওয়াশিংটনের নিরাপত্তা বলয়ের কাছে গেলে চীন বিনিয়োগ পুনর্বিবেচনা করতে পারে। দিল্লির দিকে অতিরিক্ত এগোলে দেশের ভেতরে ভারত বিরোধী জনমত জেগে উঠবে। একটি ভুল পদক্ষেপেই সুযোগটি ফাঁদে পরিণত হতে পারে। রাত গভীর হলে ঢাকাকে দূর থেকে খুব শান্ত মনে হয়। সংসদ ভবনের আলো নিভে আসে, তেজগাঁওয়ের রাস্তায় গাড়ি কমে যায়, বঙ্গোপসাগরের দিক থেকে ভেজা বাতাস প্রবেশ করে শহরে। সেই বাতাস জানে না আমেরিকা কি চায়, চীন কি পরিকল্পনা করছে, কিংবা দিল্লির কোন দপ্তরে বাংলাদেশের মানচিত্র খুলে রাখা হয়েছে। বাতাস শুধু জানে এই দেশটির জন্ম কোনো পরাশক্তির দয়ায় হয়নি। ৭১-এর অন্ধকার রাতেও পৃথিবীর বড় শক্তিগুলো নিজেদের হিসাব নিয়ে ব্যস্ত ছিল। কেউ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, কেউ যুদ্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল, কেউ বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। অথচ বাংলাদেশের সাধারণ মানুষ কার অনুমতি নেওয়া উচিত সেই প্রশ্ন করেনি। তারা নিজেদের একটি দেশ প্রয়োজন শুধু এই বিশ্বাস নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল। ৫৫ বছর পর বাংলাদেশ আবার তিন শক্তির হিসাবের মাঝখানে। তবে এবার তার হাতে শুধু রক্তাক্ত ইতিহাস নয়, আছে সমুদ্রবন্দর, বিশাল বাজার, তরুণ জনগোষ্ঠী, কৌশলগত ভূগোল এবং নিজের শর্তে উঠে দাঁড়ানোর সম্ভাবনা। ঢাকার কাজ কোনো একটি রাজধানীর ছায়ায় আশ্রয় নেওয়া নয়। চীন থেকে উন্নয়ন নিতে হবে, কিন্তু স্বাধীনতা বন্ধক রেখে নয়। আমেরিকার বাজারে প্রবেশ করতে হবে, কিন্তু নিজের সিদ্ধান্তের চাবি ওয়াশিংটনের হাতে দিয়ে নয়। ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, কিন্তু সেই বন্ধুত্ব কখনো প্রভু অনুগতের সম্পর্কে নামিয়ে আনা যাবে না। কারণ বাংলাদেশ কারো উঠোনের শেষ সীমানা নয়। বাংলাদেশ নিজেই দক্ষিণ এশিয়ার একটি দরজা, যে দরজায় প্রবেশ করতে হলে সম্মান নিয়ে আসতে হবে। আগামী দিনে তারেক রহমান কোন চুক্তিতে স্বাক্ষর করবেন, কোন সফরে যাবেন কিংবা কার প্রস্তাব ফিরিয়ে দেবেন, সেই সিদ্ধান্তের ওপর শুধু তার সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে না। নির্ধারিত হবে বাংলাদেশ অন্যদের দাবার বোর্ডে একটি ঘুঁটি হয়ে থাকবে, নাকি একদিন নিজেই খেলাটির নিয়ম লিখবে। রাত আরও গভীর হয়, ঢাকার আলো একে একে নিভে আসে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের মাঝখানে ছোট্ট লাল বিন্দুটি তখনও জ্বলছে। দূরের তিনটি রাজধানী সেই আলো দেখছে। তারা সম্ভবত এখনো বুঝতে পারেনি আলোটি কোনো একটি দরজার খোলা সংকেত নয়। হয়তো সেটি এমন একটি নতুন বাংলাদেশের আগমনী বার্তা, যে বাংলাদেশ বন্ধুত্বের হাত গ্রহণ করবে, কিন্তু নিজের মানচিত্রের উপর আর কোনো বিদেশি ছায়াকে স্থায়ী হতে দেবে না। তবে অন্ধকারে আরেকটি প্রশ্ন থেকে যায়, ঢাকা কি সত্যি নিজের শক্তি বুঝতে পেরেছে, নাকি তিন রাজধানীর কোনো একটিতে ইতিমধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গোপন চুক্তির প্রথম খসড়া লেখা শুরু হয়ে গেছে?